নাইট ব্লগসের একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো বরাবরের মতো আগের ভিডিওতে বলেছিলাম যে নেপাল কাঠমান্ডু ট্যুরের সেকেন্ড পার্ট আপনাদের জন্য আপলোড দিব। তো এখন সেই সময়টা চলে আসছে, তো ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি। তো সেকেন্ড ডেতে আমরা ভিজিট করেছিলাম কাঠমান্ডুর পশুপতি টেম্পল, আর লাস্টে আমি আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রগিরি যে ক্যাবেল কার ভ্রমণ আছে সেটাতেও নিয়ে যাব। তো চলুন আমরা দেখে আসি। আসলে নেপালের কাঠমান্ডু শহরের এত নয়নাভিরাম দৃশ্য আমি শেয়ার না করে পারছি না। চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়, এবং আমরা যে রাস্তা দিয়ে চলছি সেই রাস্তাটাও হচ্ছে পাহাড়ি রাস্তা। তো নেপাল যেহেতু পাহাড় বেষ্টিত দেশ, আর সবচেয়ে মজার বিষয় ওদের লোকাল পিপলের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি যে ওদের চায়নাতেও বর্ডার ওপেন আছে, ওরা যেতে পারে। হয়তো কারো কারো ভিসা লাগে, কারো কারো ভিসা লাগে না যারা বর্ডারে বসবাস করে। আর ইন্ডিয়াতে তো ওদের জন্য বর্ডার ওপেন। দুঃখের বিষয় এইটা যে আমাদের চারিপাশে ভারত বেষ্টিত আমাদের বাংলাদেশ, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বর্ডার ওপেন করা হয় না, কারণ আমাদের দেশের যে পলিটিক্যাল পরিস্থিতি বা মানুষের যে জীবনযাত্রার মান, বা যেভাবে আসলে আমরা আসলে বিশ্বের বুকে উদ্ধত জাতি হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেছি, তো যার কারণে হচ্ছে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই। তো যাই হোক, চলেন কাঠমান্ডু ট্যুরের স্পেশাল এবং লাস্ট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা দেখতে থাকি, আমরা যাচ্ছি গাড়িতে। হ্যাঁ, এটা একটু বড় ভিডিওই আমি করেছি। এই যে আমরা চলে এসেছি হচ্ছে, আমরা ঘুরছি, এখনো ঘুরছি, আমরা যাচ্ছি, আমরা দেখছি। আমি আপনাদের সাথে চেষ্টা করেছি একদম ফুললি শেয়ার করার জন্য কাঠমান্ডু ট্যুর, যার কারণে আমি রোড সাইড এবং ইচ অ্যান্ড এভরিথিং যেটা আসলে যারা জাননি, যারা দেখেনি তাদেরকে শেয়ার করার জন্য। তো ট্রাভেলিংয়ের ইচ অ্যান্ড এভরি স্টেপের ভিডিওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো যেটা হয়েছে আর কি, এখন আমরা পশুপতিনাথ টেম্পলের খুব কাছাকাছি। হ্যাঁ, এবং আমরা উঠছি গাড়িতে। তো বাই দ্য ওয়ে চলুন দেখি, আস্তে আস্তে আমরা মুভ করছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নেপালেও ট্রাফিক জ্যাম হয়, তারপর হচ্ছে কি বলে সিগন্যাল পড়ে। তো ওরা খুব সুন্দরভাবে মেনটেনেন্স করে, ওদের সিস্টেমটাই অসাধারণ। এরকম যদি আমাদের বাংলাদেশে হতো না, তা বাংলাদেশটাও একটা সিস্টেমে চলে আসতো। এটা দেখেছি আর আফসোস করেছি, এছাড়া তো আর কিছু বলার নেই। কারণ আমাদের দেশে আসলে যত রকমের সিস্টেমই চালু করা হোক না কেন, কোনোভাবেই সিস্টেম আমরা আমাদের সিস্টেমেই চলবো, আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই জীবনযাপনে চলবো, এতে কেউ বাধা দিতে আসবে না। যদি কেউ আমাদেরকে নিয়মের ভিতরে আনতে চায়, আমরা তাকেই শেষ করে দেব, তাকেই আমরা রাখবো না। এমনটা সবসময় হয়ে আসছে। বাট দেখেন, এই নেপালে আমরা চলে এসেছি হচ্ছে পশুপতিনাথ টেম্পলের সামনে, উপরে উঠে গিয়েছি অলরেডি। এবং মজার বিষয় হচ্ছে টিকিট ভাড়া সার্কভুক্ত দেশের জন্য একরকম, আর যারা আউটের কান্ট্রি, ইউরোপিয়ান, আমেরিকান, ওদের জন্য আরেক রকম। তো এটার ভেরিয়েশনের কারণ হচ্ছে যারা বন্ধুর রাষ্ট্র তাদেরকে তারা স্পেশাল সুবিধা দেয়, এটা দেয়াটাই স্বাভাবিক, কারণ আমরা আসলে প্রতিবেশী দেশ। তো যাই হোক, 50-100 রুপি টিকিট কেটে আমরা ঢুকে গেলাম পশুপতিনাথ টেম্পলের ভিতরে। এখানে অনেক বানর আছে, দেখেন আমরা হাঁটছি, ঘুরছি। আমরা এখনো সিঁড়িতে
উঠি নাই, তার আগের যে একদম ফার্স্ট সিঁড়ি স্টেপ এগিয়ে যে ভিডিওটা, সেই ভিডিওতে আমি দেখাচ্ছি যে বানর, হ্যাঁ, এবং বানররা কিন্তু কোনো রকম মানুষকে কোনোভাবে আক্রমণ বা আঘাত করে না, যদি না আপনি ওদেরকে ডিস্টার্ব করেন। ওরা কি সুন্দর সবার সাথে মিলেমিশেই আছে। আর এই টেম্পলের সবচেয়ে মজার বিষয় এটা যে কিছু কুকুর পালা হয়। কুকুর পালার কারণ হচ্ছে বানর যাতে উৎপাত না করতে পারে। হ্যাঁ, কুকুরদেরকে পালার কারণই এটা। তো চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। অনেক উঁচু পাহাড়, সিঁড়ি বেয়ে উঠতে একদম হয়রান হয়ে গিয়েছে জীবন। তো যাই হোক, চলেন আমরা এগিয়ে যাই। দেখুন বন্ধুরা, একদম উপর থেকে পাহাড় এবং নিচে যে ভূমিতে শহরটা কতটা সুন্দর। আর মজার বিষয় এটা যে পশুপতিনাথ টেম্পলে অনেক পুরাকীর্তির দোকান আছে, যেখান থেকে আপনি পাথর থেকে শুরু করে কাঠের, পিতলের এবং রুদ্রাক্ষ এগুলা কিনতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন রকমের মূর্তি কিনতে পারবেন ডেকোরেশনের জন্য, এবং খুব বেশি প্রাইসও না। হ্যাঁ, তো দেখেন আমি দেখাচ্ছি। আগেই আপনাদেরকে আমি ছোট্ট একটা ভিউ দিয়েছিলাম, পাহাড় এবং পাহাড়ের মাঝখানে যে শহরটা, কিছুটা ভিউ দিয়েছি। এখন পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলের যে গম্বুজ, সেই গম্বুজটা। যাই হোক, এখন দেখেন ভিউটা। আর কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের ভিউটা, এই দেখেন ভিউটা অসাধারণ, জাস্ট দেখার মতো। যদি কারো মন খারাপ থাকে, জাস্ট এই পাহাড়ের উপর এসে কিছুক্ষণ দাঁড় করিয়ে দিলেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং আবহাওয়াও খুব সুন্দর। হ্যাঁ, এবং দেখেন অসংখ্য ট্যুরিস্ট আমাদের সাথে জয়েন করেছে, এখানে আসছে, কেউ ছবি তুলছে, দেখার মতো। যত এগিয়ে যায় ততই মন ভরে যায়, ইচ্ছা করে ওখানেই থেকে যাই, কিন্তু কিছুই করার নাই। যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের দেশে আমাদেরকে ফেরত আসতেই হবে। তো দেখেন, নেপাল দেখেন।
দেখেন এই যে পাহাড়, এই পাহাড়ের চারিপাশে পাহাড় এবং মাঝখানে শহরটা, এবং দেখেন ওদের মন্দিরগুলা কত সুন্দর করে সাজানো। হ্যাঁ, অনেক দেবদেবী এবং কয়েকশো বছর পুরনো এই দেবদেবীদের টেম্পলগুলা। হ্যাঁ, এবং এই মন্দিরে অনেকেই পূজা দিচ্ছেন, যদিও কেচি গেট দিয়ে আটকানো ছিল মন্দিরগুলা। দেখেন কত বড় ঘন্টা, আর মানুষ আর মানুষে ভরপুর। হ্যাঁ, দেখেন এগুলা কিন্তু সব টেম্পলের উপরেই, পাহাড়ের চূড়ায় এই বিল্ডিংগুলা, এবং এগুলা ছোট ছোট মার্কেট কিন্তু। হ্যাঁ, এবং দেখার মতো প্লিজ একবার হলেও আপনারা নেপাল ঘুরে আসতে পারেন।
ঠিক তার পরদিন আমি আর আমার ওয়াইফ আপনাদেরকে নিয়ে যাচ্ছি চন্দ্রগিরি পর্বতে, যেখানে আমরা ক্যাবেল কারে করে চন্দ্রগিরি পর্বতে উঠব এবং সেখানে গিয়ে আমরা পুরো নেপালের ভিউটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব যে চন্দ্রগিরি পর্বত থেকে কিন্তু হিমালয়ও দেখা যায়। তো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ট্যাক্সি ভাড়া তুলনামূলকভাবে আমাদের দেশের তুলনায় কম ওখানে, কারণ আমরা আমাদের যে থামেল থেকে আমরা যে পশুপতিনাথ টেম্পলে গিয়েছি ওখানেও 500 রুপি 1000 রুপি খরচ পড়েছে আসা যাওয়ায়। আর ঠিক থামেল থেকে আমরা যে চন্দ্রগিরি পর্বতে গিয়েছি ওখানেও 500 1000 রুপির মধ্যে আমরা পেয়ে গিয়েছি। জানি না এটা আসলে যার কাছ থেকে যা নিয়ে পারে, আমি ওখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জেনে নিলাম যে কেমন কি খরচ পড়তে পারে। তো ওরা 500 করে বললো, তো আমরা 500ই পেয়ে গিয়েছি। হ্যাঁ, যাই হোক, চলেন। মাঝে মধ্যে আসলে রৌদ্রের তাপের কারণে ক্যামেরা ব্লার হয়ে গিয়েছে, আর আমি কিন্তু কোনো ক্যামেরা ইউজ করি না, আমি সম্পূর্ণভাবে ইউজ করি মোবাইল ক্যামেরা, আমার 13 Pro Max। ওই ক্যামেরা দিয়েই আমি ব্লগিংটা কাভারেজ করি। তো চলেন, আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো মেইনলি রাস্তার ভিডিওটা করার কারণ হচ্ছে ওদের রোড সাইডগুলো আপনাদের সাথে শেয়ার করা, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, তো চলেন, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে যাবে গাড়ি এখনই, এরপরই আমরা ক্যাবেল কারে করে রওনা দিব। এই যে এটা হচ্ছে চন্দ্রগিরি পর্বতের ক্যাবেল কারের যে কাউন্টার, এখানে চলে এসেছে। এখানে সার্কভুক্ত দেশের জন্য আমরা খুব সম্ভব 1200 রুপি করে টিকিট পার পারসন। হ্যাঁ, তো আমরা দেখালাম ওদের চন্দ্রগিরি পর্বতের স্টার্টিংটা। তো এই যে কাউন্টারে থেকে আমরা এখন ভিতরে ইন করব। আমরা ভিতরে, আমাকে আমার ওয়াইফ ভালো করেই ক্যাপচার করেছে ভিডিওতে, যদিও আমি আসলে ইন্টারেস্টেড না ভিডিওতে সামনে আসতে, কারণ আপনারা জানেন সবাই আমি টুকটাক মডেলিং অ্যাক্টিংয়ে কাজ করেছি। হ্যাঁ, আমার কিছু নাটক, কিছু টিভিসি, ওভিসি, ফটোশ্যুট, এগুলোর কাজ অলরেডি পাবলিশড হয়েছে। রিসেন্টলি আমি একটু স্টপ আসি, গ্যাপে আসি, আমি আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি, আমার ওয়াইফকে টাইম দিচ্ছি। তো এই যে হচ্ছে ক্যাবেল কারে আমরা চড়লাম। তো ক্যাবেল কারে চড়া শুরু, এই হচ্ছে ক্যাবেল কারের স্টার্টিং ভিডিও, দেখতে থাকেন আমরা কিভাবে যাই।
এই যে ক্যাবেল কারে করে আমরা চলে আসলাম আর কি, হ্যাঁ, চন্দ্রগিরি পর্বতের চূড়ায়। তো অনেক ভয়াবহ ভয়ঙ্কর একটা ট্যুর। তো বাই দ্য ওয়ে আমরা চন্দ্রগিরি পর্বতের চূড়ায় উঠলাম। তো ওখান থেকে আরও উঁচুতে গেলে পুরা নেপাল এবং কাঠমান্ডু শহরটা দেখা যায়, এবং নেপাল দেশটাকে দেখা যায়, পাশাপাশি কি বলে হিমালয় পর্বতটা দূর থেকে দেখা যায়। আসলে আমার কোনো প্ল্যানিং ছিল না চন্দ্রগিরি পাহাড়ে আসার, বাট কি বলুন তো, আপনাদের ভাবির হচ্ছে অনেক ইচ্ছা ছিল যে চন্দ্রগিরি পাহাড় দেখবে, সে হিমালয় দূর থেকে দেখবে, যেহেতু সে এখন কাছ থেকে দেখতে পাচ্ছে না। তো বাই দ্য ওয়ে, যেটা বলা বাহুল্য যে নেপালে যদি আপনারা ফার্স্ট টাইম বাংলাদেশিরা যান তো ভিসা ফ্রি, হ্যাঁ। তো সেকেন্ড বার থেকে যেতে গেলে আপনাদের পার পারসন 3 থেকে 3,500 বাংলাদেশি টাকা পড়বে, হ্যাঁ। বাট ফার্স্ট টাইম আপনাদের অন অ্যারাইভাল ফ্রি ভিসা, হ্যাঁ। এবং যে 42টা দেশ আছে পৃথিবীতে যেখানে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা, এবং ভিসার জন্য আপনাকে কোনো খরচ করতে হয় না, তার মধ্যে নেপালও একটি দেশ। এটা আমরা অনেকেই জানি না, হ্যাঁ। এবং আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা ট্যুরে যাব, এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি প্রবলেম বা সামথিং, কোনো ঝামেলা হবে কিনা। আসলে সেরকম কিছুই না। আপনি যেমন বাসের টিকিট কাটেন, যেমনভাবে ট্রেনের টিকিট কাটেন, সেম আপনি জাস্ট টিকিট বুকিং করে টিকিট কালেক্ট করবেন, আপনার বোর্ডিং পাসটা আপনার কাউন্টার থেকে কালেক্ট করবেন, দেন হচ্ছে ইজিলি আপনি আপনার লাগেজ দিয়ে দিবেন ওদের কাউন্টারে, ওরা ওদের মতো করে ওটা স্ক্যান করে ওরা প্লেনে তুলে দিবে। আপনি জাস্ট ইমিগ্রেশনে যে কিছু কোশ্চেন ফেস করতে হয়, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, ওরকম কোনো ঝামেলাই নাই। আপনি ট্যুরিস্ট হিসাবে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেছেন, আপনার ওরকম কোনো ঝামেলাই নাই, হ্যাঁ। অনেকে আসলে ভয় পায় যে প্লেনে যেতে গেলে ইমিগ্রেশনে কি কোশ্চেন করে, আসলে ওরকম কিছুই করে না তারা। বিষয়টা খুবই সিম্পল এবং খুব সাদামাটা, অনেক কঠিন কিছু না। যদি আপনি কোনো কিছু পাচার করতে যান বা অনেক ভয়ঙ্কর কোনো জিনিসপত্র আপনি বহন করতেছেন আপনার সাথে, হ্যাঁ, যেগুলো ইলিগাল, তাহলে আপনার জন্য রিস্ক। এছাড়া আপনি একটা সাধারণ মানুষ হিসেবে আপনাকে আটকানোর কোনো ক্ষমতাই ওরা রাখে না। যখন আপনাকে একটা দেশের ভিসা দিয়ে দেয় বা ভিসা না দিক, আপনি অন অ্যারাইভাল ভিসা, আপনি টিকিট কেটে ফেলেছেন, তো আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো জটিলতা আসবে না ইমিগ্রেশনে, যদি আপনি অবৈধ কোনো কাজ না করেন। তো যাই হোক, আমরা চন্দ্রগিরি পর্বতে উঠতেছি। দেখেন এখানে একটা মজার জিনিস ছিল যে আপনি ক্যাবেল বেল্ট বেঁধে আপনি এক পাহাড় থেকে আর এক পাহাড়ে গিয়ে যেতে পারবেন। ওটার জন্য অবশ্য টিকিট কাটা লাগে, কিন্তু আমার ওয়াইফের জন্য আমি এটা মোটেও করতে পারলাম না। তো এটা খুবই আফসোসের বিষয়, আমার খুব আফসোস লাগতেছে, কারণ নেপাল তো আর বারবার যাওয়া হবে না, একবার গিয়েছি, আর যদি কখনো আবার যাওয়া হয় ফরচুনেটলি, তখন অবশ্যই আমি এটা মিস করব না। কিন্তু যারা ফার্স্টবারের জন্য যাবেন, একবার হলেও প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ভ্রমণ আপনারা এনজয় করবেন, হ্যাঁ, এবং সব কিছুই আপনারা এনজয় করবেন প্লিজ, হ্যাঁ। আর ওই দেখেন দূর থেকে ক্যাবেল কার কীভাবে উপরে উঠছে, খুবই মজার, খুবই মজার। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম আসলে আমাদের চন্দ্রগিরি পর্বত এবং কাঠমান্ডু ট্যুরের লাস্ট ট্রিপটা। অনেক মজার ছিল, অনেক অসাধারণ ছিল, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমার সেকেন্ড পার্ট নেপাল ট্যুরের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।